এসএলএসটি লিখিত পরীক্ষায় পাশ করাটা কিন্তু একটা বিরাট সাফল্য। এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মানে চাকরির একদম দুর্গোড়ায় পৌঁছে গেছেন আপনারা। এখন শুধু ফাইনাল হার্ডেলটা বাকি, ইন্টারভিউ। আর শিক্ষক হওয়ার পথে এটাই কিন্তু সবচেয়ে নির্ণায়ক পদক্ষেপ। তো চলুন এই শেষ ধাপটা কিভাবে সফলভাবে পার করা যায় সেই কৌশলগুলোই আজ আমরা জেনে নেব। আমরা বিশেষজ্ঞদের পরামর্শের ওপর ভিত্তি করে এমনভাবে প্রস্তুতি নেব যাতে আত্মবিশ্বাস একদম তুঙ্গে থাকে, তাই না? আজকের এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে এগোব। প্রথমে কথা বলবো ফার্স্ট ইমপ্রেশন নিয়ে, মানে প্রথম দর্শনের গুরুত্বটা কি। এরপর দেখব ইন্টারভিউ রুমে ঢোকার সঠিক পদ্ধতি। তারপর আসবে প্রশ্ন সামলানোর কৌশল, ডেমনস্ট্রেশন পর্বে কিভাবে দক্ষতা দেখাবেন, আর সবশেষে কোন ভুলগুলো একদমই করা চলবে না। মানে সাফল্যের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ পেয়ে যাবেন। শুরুতেই একটা কথা বলে রাখি, ইন্টারভিউ প্যানেলের সামনে যাওয়ার অনেক আগেই কিন্তু আপনার পরীক্ষা শুরু হয়ে যায়। কিভাবে? আপনার উপস্থিতি আর পোশাক দিয়ে। একজন পেশাদার শিক্ষক হিসেবে আপনার প্রথম ছাপটা, মানে ফার্স্ট ইমপ্রেশনটা জোরালো হওয়া কিন্তু ভীষণ জরুরি। দেখুন, লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। এমন পোশাক পরতে হবে যা শিক্ষকতা পেশার মর্যাদাকে তুলে ধরে। কারণটা কি? কারণ আপনার পোশাক আপনার রুচি আর এই পেশার প্রতি আপনার শ্রদ্ধার পরিচয় দেয়। ভাবুন তো, একটা পরিচ্ছন্ন মার্জিত পোশাক পরলে ইন্টারভিউয়ারদের মনোযোগ আপনার পোশাকের দিকে যাবে না, যাবে আপনার কথার দিকে। মহিলাদের জন্য শাড়ি তো একটা দারুণ অপশন, তবে রুচিশীল সালোয়ার কামিজও কিন্তু সমানভাবে পেশাদারিত্বের পরিচয় দেয়। পোশাকের পর এবার আসি ঘরে ঢোকার ব্যাপারে। আপনি হয়তো মুখ খোলার সুযোগই পাননি, কিন্তু আপনার হাঁটাচলা, আপনার ঘরে ঢোকার ভঙ্গি, এগুলোই অনেক কিছু বলে দেয়। সত্যি বলতে, আপনি কিভাবে ঘরে ঢুকছেন তার ওপরই কিন্তু গোটা ইন্টারভিউয়ের শ্যুটটা ঠিক হয়ে যেতে পারে। এটা আপনার আত্মবিশ্বাস আর শ্রদ্ধার একটা নীরব কিন্তু ভীষণ শক্তিশালী প্রকাশ। এই যে 4টে ধাপ দেখলেন, এগুলো খুব সহজ, তাই না? কিন্তু এগুলো মেনে চললেই শুরুটা একেবারে মসৃণ আর পেশাদার হবে। ভাবুন, তাড়াহুড়ো করে ঢুকে পড়লেন বা অনুমতি না নিয়েই বসে পড়লেন, এটা কিন্তু শুরুতেই আপনার সম্পর্কে একটা ভুল বার্তা দেবে। তাই শান্ত থাকতে হবে আর সৌজন্য দেখাতে হবে। সিম্পল। আচ্ছা, এবার আসা যাক ইন্টারভিউর একেবারে হার্টে, মানে প্রশ্নোত্তর পর্বে। দেখুন, এখানে শুধু জানা প্রশ্নে ঠিকঠাক উত্তর দেওয়াই কিন্তু সবটা নয়। আসল পরীক্ষাটা হয় অন্য জায়গায়। কখন? যখন এমন একটা প্রশ্ন আসে যার উত্তর আপনার জানা নেই, সেটাকে কিভাবে সামলাবেন। এই মুহূর্তটাতেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ঘাবড়ে যাই, তাই না? একদম বুকটা ধুকবুক করতে থাকে। কিন্তু বিশ্বাস করুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই পরিস্থিতিটা সামলানোর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল আছে। দেখুন, একটা ভুল বা আন্দাজে দেওয়া উত্তরে থেকে সততা অনেক বেশি দামি। একটা কথা একদম মাথায় গেঁথে নিন, যারা প্রশ্ন করছেন তারা ওই বিষয়ের এক্সপার্ট। আপনি যদি সততার সাথে বলেন যে উত্তরটা জানা নেই, এটা আপনার প্রতি তাদের সম্মানও বরং বাড়িয়ে দেবে। আর এর একটা বড় সুবিধা কি জানেন? ওনারা ওই বিষয়ে আর গভীরে যাবেন না, আপনাকে আর প্যাঁচে ফেলার চেষ্টা করবেন না। মানে সততা এখানে আপনার জন্য একটা সেফটি নেট তৈরি করে দেয়। এটা একটা দারুণ জরুরি পয়েন্ট। উত্তর দেওয়ার সময় একদম টু দি পয়েন্ট থাকতে হবে। মানে যতটুকু জানতে চাওয়া হয়েছে ঠিক ততটুকুই বলুন। অপ্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেই নিজের জন্য বিপদ ডেকে আনবেন না। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি নিজেই এমন একটা দরজা খুলে দিলেন যার ভেতরের রাস্তাটা আপনার অচেনা, তাই না? তো নিজের নিয়ন্ত্রণের বাইরে একদমই যাবেন না। এবার আসি সেই অংশে যেখানে আপনি সত্যি সত্যি জ্বলে উঠতে পারেন, ডেমনস্ট্রেশন পর্ব। মনে রাখবেন, এটা শুধু আপনার জ্ঞান যাচাই করার জন্য নয়, এটা হলো আপনার স্টেজ, আপনার পড়ানোর দক্ষতা দেখানোর মঞ্চ। এই কয়েকটা মিনিট কিন্তু সম্পূর্ণ আপনার। এই সময়টায় আপনি পরীক্ষার্থী নন, আপনি শিক্ষক। এখানের আসল খেলাটা হলো মাইন্ডসেটের, মানে মানসিকতার পরিবর্তন। নিজেকে পরীক্ষার্থী ভাবাটা একদম ভুলে যান। ভাবুন, আপনি একটা ক্লাসরুমে আপনার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। বিষয়টাকে যতটা সম্ভব সহজ করে গুছিয়ে পরিবেশন করুন। নিজেই প্রশ্ন করুন, আবার নিজেই তার উত্তর দিয়ে পড়ানোটাকে এগিয়ে নিয়ে যান, ঠিক যেন একটা আসল ক্লাস চলছে। বোর্ডে কাজ করার এই যে গোছানো পদ্ধতিটা, এটা কিন্তু শুধু কয়েকটা স্টেপ নয়। এটা আপনার সাংগঠনিক দক্ষতা, আপনার চিন্তার স্বচ্ছতা আর পড়ানোর পদ্ধতির ওপর আপনার দখলকে দারুণভাবে তুলে ধরে। এক কথায় এটা প্রমাণ করে দেয় যে আপনি একজন অত্যন্ত সুশৃঙ্খল আর পদ্ধতিগত শিক্ষক। এতক্ষণ তো আমরা জানলাম কি কি করতে হবে, কিন্তু জানেন তো, অনেক সময় কি করতে হবে তার চেয়েও বেশি জরুরি হলো এটা জানা যে কি কি একেবারেই করা চলবে না। তো চলুন এবার সেই দিকটা দেখে নেওয়া যাক। একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন, আপনি একটা ভীষণ কঠিন লিখিত পরীক্ষা পাশ করে এখানে এসেছেন। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়।
এই সাফল্যটাই হওয়া উচিত আপনার আত্মবিশ্বাসের মূল উৎস, আর সেই আত্মবিশ্বাসটা যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার কথা বলার ভঙ্গিতে ফুটে ওঠে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আত্মবিশ্বাস আর ঔদ্ধত্যের মধ্যে কিন্তু একটা খুব সূক্ষ্ম রেখা থাকে। অতিরিক্ত আত্মবিশ্বাসকে অনেক সময় অহংকার বলে মনে হতে পারে, আর এটা যদি হয় তাহলে কিন্তু প্যানেলের বিশেষজ্ঞরা বিরক্ত হতে পারেন। আর তার ফল কি হতে পারে? তারা আপনাকে ইচ্ছে করে আরও কঠিন প্রশ্ন করতে পারেন। তাই বিনয়টা বজায় রাখা ভীষণ জরুরি। এই পয়েন্টগুলো একবার ভালো করে দেখুন। আন্দাজে উত্তর না দিয়ে সত্যিটা বলা, ছটফট না করে স্থির হয়ে বসা বা অপ্রয়োজনে নিজের অন্য বড় বড় ডিগ্রির কথা না বলা, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনার সম্পর্কে একটা বড় ধারণা তৈরি করে দেয়। শেষে গিয়ে আপনার আচরণেই আপনার পেশাদারিত্বের সবচেয়ে বড় সার্টিফিকেট, তাই না? তাহলে চলুন সবটা একবার গুছিয়ে নিই। দিনের শেষে এই 4টে জিনিস মাথায় রাখলেই কিন্তু কেল্লাফ হতে। 1. ভালো প্রস্তুতি, যেটা আপনাকে আত্মবিশ্বাস দেবে। 2. সততা, যা আপনার প্রতি আস্থা তৈরি করবে। 3. আপনার সংযত আচরণ, যেটা আপনার পেশাদারিত্ব ফুটিয়ে তুলবে। আর 4. ডেমনস্ট্রেশন পর্ব, যেখানে আপনিই হবেন আসল স্টার। যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন রেখে গেলাম। একবার ভেবে দেখবেন, বিষয়ভিত্তিক জ্ঞানের বাইরেও একজন ভবিষ্যৎ শিক্ষকের আর কোনো একটা গুণ ইন্টারভিউ রুমে ফুটিয়ে তোলাটা সবচেয়ে জরুরি, যাতে তিনি সত্যি সত্যি সফল হতে পারেন। এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার আসল চাবিকাঠি। হয়তো সেই গুণটা হলো শেখার আর শেখানোর প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা আর বিনয়।